বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোনের আরও দুজনের মৃত্যু। রবি সোম বন্ধ থাকবে স্কুলটি। গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে, সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে হবে মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সশস্ত্র দমনে অভিযান চলবে জানালেন সিইসি। এআইকে বড় চ্যালেঞ্জ মানছেন। সাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি, জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, বাড়িঘরে ঢুকেছে পানি। গাজায় 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 89 ফিলিস্তিনি নিহত, আহত 450-র বেশি, সর্বত্র খাবারের জন্য হাহাকার। এবং মেজর সকার লিগে অলস্টার ম্যাচে অংশ না নিয়ে এক ম্যাচ নিষিদ্ধ মেসি ও জর্ডি আলবা, ক্ষুব্ধ দলটির মার্কিন জর্জ মার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ নামে এক শিক্ষার্থী এবং মাসুমা নামে এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় হাসপাতালটিতে এখনও দগ্ধ ভর্তি আছে 38 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও 10 জন সিপিআর ক্যাটাগরিতে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা গুরুতর হলেও কিছুটা স্থিতিশীল। এছাড়া 10 জন রয়েছে ইন্টারমিডিয়েট কেয়ার ইউনিটে এবং 15 জন ভর্তি আছে কেবিনে। মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 34। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আজ 2 জন মারা গেছে এবং চিকিৎসাধীন আহতদের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের শোকের যে মাত্রা, সেটি কিন্তু আরও 2 ধাপ এগিয়ে গিয়েছে আরও 2 জনের যে মৃত্যুর সংবাদ সেটির মধ্য দিয়ে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি সকাল 9টা 10 মিনিটে 14 বছর বয়সী জারিফ এবং 10টা 15 মিনিটে মাসুমা নামে একজন অফিস সহকারীর কিন্তু মৃত্যু হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির যে আজকে 6ষ্ঠ দিন, এই 6ষ্ঠ দিনে এসে কিন্তু সারা বাংলাদেশ প্রত্যক্ষ করলো আরও 2টি মৃত্যুর সংবাদের। এ নিয়ে কিন্তু মৃতের সংখ্যা 35-এ দাঁড়িয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন টোটাল আহত 38 জন। সকালে যেটি ছিল 40-এর ঘরে, সেই সংখ্যাটা কিন্তু 2 জনের মৃত্যুর মধ্য দিয়ে এখন 38-এ পৌঁছেছে। এবং আমরা কিছুক্ষণ আগে একজন ডাক্তারের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে সংখ্যা, এটি আজ যাতে না বাড়ে, এই মৃতের সংখ্যা না বাড়ানোর জন্য তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যে আগুনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কারণে কিন্তু প্রায় 50 থেকে 90% শরীরের অংশ পুড়ে যাওয়ার ফলে কিন্তু যে শিশু এবং অফিস সহকারী সহ বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ছিলেন, তাদের যে অবস্থা, সেই শারীরিক অবস্থা কিন্তু সময়ের সাথে সাথে কারো খারাপের দিকে যাচ্ছে, কারো রিকভার হচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে গতকালকে আইসিইউতে ভর্তি থাকা কয়েকজন আহতকে কিন্তু ইতোমধ্যেই তাদেরকে কিন্তু ওয়ার্ডে শিফট করা হয়েছে, তাদের যে সার্বিক অবস্থার উন্নতি, সেটি উন্নতির ফলে। তবে যেটি দেখতে পেয়েছি যে আজকে জারিফ এবং মাসুমার যে মৃত্যু, সেই মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু যে সংখ্যা, সে সংখ্যা কিন্তু বারবার বৃদ্ধি পাচ্ছে, যে আর কত দেখবে এই মৃতের সংখ্যা। তবে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো যে মাসুমা এবং জারিফের যে মৃতদেহ, সেটি কিন্তু পর্যায়ক্রমে তাদের পরিবারের কাছে দেয়া হবে এবং সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে জারিফের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে একটি লাশবাহী ভ্যান কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং ডাক্তাররা যেটি জানান যে কিছুক্ষণ পরেই কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এই ছিল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সর্বশেষ সংবাদ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের পর ক্যাম্পাসটি পরিণত হয়েছে দর্শনার্থীদের কেন্দ্রবিন্দুতে। প্রতিদিনের মতো শনিবারও
ঢাকা সহ আশপাশের জেলা থেকে মানুষ আসছে জায়গাটি দেখতে। সরাসরি দেখার পর জানাচ্ছেন তাদের সহমর্মিতার কথা। বলছেন এমন হৃদয় বিদারক ঘটনায় শোকাহত পুরো জাতি। ঘটনাস্থল দেখার পর এর ভয়াবহতা নিয়েও কথা বলেন কেউ কেউ। এদিকে ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়, আর আগামী রোববার ও সোমবারও কলেজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, স্কুলের সামনের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি কিন্তু সকাল থেকেই রাজধানী উত্তরার এই মাইলস্টোন কলেজের সামনে অবস্থান করছি এবং এখানে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা বলতে পারি। এখানে কিন্তু এই যে মাইলস্টোনের যে কলেজের জায়গাটি কিন্তু এখন দর্শনার্থীদের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে একে একে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ এখানে উৎসুক জনতা আসা শুরু করছেন এবং ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে আসতে শুরু করছেন। এবং আমরা আরও যেমনটি জানতে পারি তাদের সাথে কথা বলে এখানকার মানুষ অনেকে ময়মনসিংহ থেকে এসেছেন, অনেকে নরসিংদী থেকে এসেছেন, অনেকে ইভেন পুরান ঢাকা থেকেও কিন্তু এসেছেন। তারা এসে যেমনটি জানাচ্ছিলেন যে তারা ভিতরে প্রবেশ করেছেন, কলেজের 1 নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন এবং সেখানে কিন্তু ঘটনাস্থল তারা পরিদর্শন করে তারা যেমনটি জানাচ্ছিলেন যে এই হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটে সেই ঘটনার সাথে তারা শোক প্রকাশ করেন এবং সহমর্মিতা কিন্তু তারা প্রকাশ করেন। এবং সেই সঙ্গে তারা আরও যেমনটি জানাচ্ছিলেন যে বিমানবন্দরের পাশে এই ধরনের একটি প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে কোনো রকম সেফটি বা সিকিউরিটি নেই, এই ব্যাপারটি নিয়েও কিন্তু তারা কথা বলেন। সেই সঙ্গে আমরা একটু আগে এখানে কিন্তু দেখতে পেয়েছি যে বিএনপির যুগ্ম মহাসচিব এসেছিলেন এখানে, যিনি এসে মূলত বলছিলেন যে এখানকার বর্তমানে আমাদের যে ফায়ার সার্ভিস সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের সঙ্গে ইমার্জেন্সি হেলিকপ্টার যোগ করার কথাটি তিনি বলছিলেন, যেন এই ধরনের সিচুয়েশনে সরাসরি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যেন সরাসরি এই ধরনের পেশেন্টদেরকে হসপিটালে নেওয়া যায়, সেই ব্যাপারটিতে জোরপূর্বক তারা দাবি জানাচ্ছিলেন সরকারের প্রতি। সেই সঙ্গে আমরা আরও দেখতে পাই যে এখানকে কিন্তু বিমান বাহিনীর কর্মকর্তা যারা ছিলেন তারাও কিন্তু কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করে গিয়েছেন। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে ভিতরে যেহেতু প্রবেশ করা যাচ্ছে না গণমাধ্যম কর্মীরা, সেজন্য কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি। তবে তাদের বরাতে আমরা একটি জিনিস জানতে পেরেছি যে আগামী রোববার এবং সোমবার কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। সেই সঙ্গে আমরা জানি যে আইন শৃঙ্খলার যেন কোনো রকম অবনতি না হয় এবং উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু ভেতরে বিশাল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু তারা অবস্থান করছেন সেখানে। সেই সঙ্গে আমরা এখনও দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা কিন্তু তারা গেটের সামনে তারা অবস্থান করছেন এবং সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এখানকার যারা নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, সিকিউরিটি গার্ড, তারা কিন্তু পর্যায়ক্রমে এখানে ঢোকানোর চেষ্টা করছেন, কারণ একসঙ্গে গেলে কিন্তু সেখানে ভিড় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মাইলস্টোন থেকে বিমান বিধ্বস্তের ঘটনার সর্বশেষ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের কাজ চেয়ার বিভিন্ন দিকগুলোকে জনগণের সামনে তুলে ধরা, রিসার্চ করা এবং সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা। কিছু কিছু কাজ তারা করেছেন, আমার মনে হয় এটা আরো গভীরভাবে একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই কাজগুলো করা দরকার। আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে পৌঁছেছে। এখন আমরা অপেক্ষা করছি একটা ট্রানজিশন পিরিয়ড, গণতন্ত্রের উত্তরণের একটা পথ খুঁজছি আমরা। কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান, তার একটা বইয়ের পুরোপুর মতন, বইয়ের নাম ছিল আপনার শাসন, ক্ষমতা
এই বিষয়গুলোর উপরে বইটি লেখা। অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট উপস্থিত হয়েছে, আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিনিয়োগ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে নিরূপণ করা দরকার। আসলে আওয়ামী লীগ যে প্যাসিভ শক্তি, তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না। তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটিগুলোকে তারা ধ্বংস করেনি, তারা রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল, তাদের স্ট্রাকচার সেটাকে তারা বিনষ্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা সেটা সবাই জানি। এখন যেটা প্রয়োজন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছেন, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টাই একটি প্রধান বিষয়। আমরা এটা আগেই উপলব্ধ করেছিলাম। বিএনপির বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি উপলব্ধ করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো, এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যত কঠিন, যে কারণে তিনি 2016 সালেই ভিশন 2030 এই একটা আপনার তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন হতে পারি। তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আমরা প্রতিদিন টেলিভিশন টক শো শুনছেন, সংস্কার নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সেখানে ছিল। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। গত 15 বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর সিরটাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি, শাসন ও ক্ষমতা শীর্ষক গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন। As a political party, আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। দেশ গড়ার শপথে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজারে পদযাত্রা ও পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার শহরের বেরির পার পয়েন্ট থেকে কর্মসূচি শুরু হবে। এতে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। পথসভা শেষে দুপুর 2টায় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডে চা জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ ও চৌমোহনা চত্বরে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন নেতৃবৃন্দ। এটি একটি রাজনৈতিক কর্মসূচি হলেও আয়োজকদের দাবি এটি মূলত জনগণের অধিকার আদায়ের গণজাগরণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন এনসিপি জেলা শাখার সমন্বয়কারী ফাহাদ আলম। দেশের বর্তমান রাজনীতির আমূল পরিবর্তন, বিচার সংস্কার দাবিতে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন এবং এই যে নতুন যে বাংলাদেশ বিনির্মাণে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নতুন ঘোষণা দিবেন এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানাবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছি।
সেই নিরাপত্তা, সার্বিক নিরাপত্তার জন্য আমরা এখানে দায়িত্ব পালন করছি। নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে কাজ করছে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকালে খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধে প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সহায়তায় সমন্বিতভাবে কাজ করছে কমিশন। এছাড়া ভোটারদের আস্থা ফেরানো ও ভোট কেন্দ্রমুখী করাই এখন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, সবথেকে বড় চ্যালেঞ্জ এটা। কিন্তু 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্র। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পায়রা বন্দরের 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালি সহ অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীর নিঝুম দ্বীপের প্রধান সড়ক ও বাজার পানিতে তলিয়ে গেছে। এতে 4 ঘন্টার জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ। চাঁদপুরের মেঘনায় পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপরে। এতে হাইমচরের চরভাঙা ও আশপাশের এলাকায় পানি ঢুকে পড়ে। বরিশালের কীর্তনখোলায় পানি 30 সেন্টিমিটারের উপরে ওঠায় নগরীর নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও বাড়ি তলিয়ে গেছে। পানির তোড়ে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের 10টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ফসলি জমিতে ঢুকে পড়েছে লবণাক্ত পানি। এদিকে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে। গতকাল থেকে আসলে নিম্নচাপটা আরো বেড়েছে সমুদ্র বন্দরে। তো আবহাওয়া অফিস থেকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তো আমরা লাইফ গার্ড এবং বিস্ফোরণের পক্ষ থেকে আমরা লাইফ বিচে আমাদের দায়িত্ব ছিল যাতে টুরিস্টরা যাতে মানে বিপদে না পড়ে। তো আমরা লাইফ গার্ডরা সকাল 7টা থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা চেষ্টা করতেছি লাইফ গার্ড যাতে টুরিস্টরা এসে যেন বিপদে না পড়ে। ভোলা ও কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি সর্বশেষ জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও আব্দুর রহমান। প্রথমে যাচ্ছি ভোলা। ছোটন, আবহাওয়ার কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ গতকালকে থেকে যে উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল সেটি নিম্নচাপে পরিণত হওয়ার পরই আমরা দেখেছি যে আবহাওয়া পরিস্থিতি এখনো বৈরী ভাব রয়েছে। আজকে সকালে যদিও আবহাওয়ার যে অবস্থা সেটি কিছুটা স্বাভাবিক হলেও সতর্কতা সংকেত কিন্তু একই অবস্থানে রয়েছে, অর্থাৎ 3 নম্বর সতর্কতা সংকেত রয়েছে সমুদ্র বন্দরে এবং 1 নম্বর সতর্কতা সংকেত রয়েছে নৌবন্দরে। তো এই যখন অবস্থা, এই অবস্থায় আসলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিএডব্লিউটির পক্ষ থেকে কিন্তু সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে ভোলা লক্ষ্মীপুর সহ অভ্যন্তরীণ 10টি রুটে নৌযান চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। আমরা রয়েছি ইলিশা ঘাটে। আমরা দেখেছি সে ঘাটে সকালবেলা যাত্রীরা এসে তারা কিন্তু অনেকেই ফিরে গিয়েছেন, যেহেতু লং চলাচল বন্ধ। অনেকে আবার অপেক্ষায় রয়েছেন কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, কখন তারা গন্তব্যে যেতে পারেন। এবং একই সাথে আমরা জেনেছি যে অতি জোয়ারে, যেহেতু বিপদসীমার উপরে ছিল নদীর পানি, সেই হিসেবে অতি জোয়ারে কিন্তু বাঁধের বাইরে যে সমস্ত নিচু এলাকা ছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং বিপদসীমার কিন্তু 147 সেন্টিমিটার দেখেছি আমরা
তজুমুদ্দিনের পয়েন্টে ছিল এবং দৌলতকার পয়েন্টে কিন্তু 74 সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল, এমনটি পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে। এবং যেহেতু এখন আমাবস্যার জো চলছে এবং নিম্নচাপের প্রভাব, এই দুইটি কারণে পানি আজও বৃদ্ধি পাওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং আজও নতুন করে উপকূলে যে নিচু এলাকা রয়েছে বাঁধের বাইরে সেগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু করা হচ্ছে। তো যে সমস্ত এলাকায় গতকালকে পানি প্রবেশ করেছে সেগুলো কিছু কিছু পানি নেমে গেছে এবং কিছু কিছু এলাকায় এখনো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে বলার যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি কক্সবাজার, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুর রহমান। আপনি সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আবহাওয়া বৈচিত্র্যময়, কখনো রোদ কখনো বৃষ্টি, যেহেতু 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে এবং কক্সবাজারের আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় 46 মিলিমিটার এবং আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত 11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং এই বৃষ্টি আগামী 2-1 দিন থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় ছোটন, যেটা হলো যে কক্সবাজারের বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক ভাঙন হয়েছে। অমাবস্যা হওয়ার কারণে জোয়ারের পানি যেহেতু স্বাভাবিক 3 থেকে 4 ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে লাবণী, সুগন্ধা, কলাতলি প্রত্যেকটি পয়েন্টে কিন্তু কক্সবাজার টুরিস্ট পুলিশের বক্স ছিল যেগুলো ভেঙে গেছে এবং লাইফগার্ড কর্মীদের যেই নিরাপত্তা চৌকিগুলো ছিল এগুলো পানিতে ভেসে গেছে। বিশেষ করে ডায়াবেটিস পয়েন্ট থেকে শুরু করে যে ঝাউবাগান ছিল সেটিও কিন্তু এখন বিলীনের পথে। যে এই পানি উন্নয়ন দপ্তরের যেই বেড়িবাঁধগুলো বা পানির যেই বাঁধগুলো দিয়েছিল সেটি নিম্নমানের হওয়ার কারণেই কিন্তু এই পানি ঢুকে ভাঙন সৃষ্টি হয়েছে বলে বিশেষ করে স্থানীয় জনগণ এবং যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছে। যেহেতু এখানে এই বাঁধগুলোতে ব্যাপক দুর্নীতি হয় এবং এই দুর্নীতি যদি রোধ করা না যায় ভবিষ্যতে যাতে উন্নয়ন প্রকল্পগুলোতে যাতে বিচ এরিয়াতে বা সমুদ্র তীরবর্তী এলাকায় এবং যেহেতু মেরিন ড্রাইভের সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি দেওয়া হয় তাহলে এখানে কাজের মানও ভালো হয় এবং এই বেড়িবাঁধের স্থায়িত্ব বেশি বলে তারা জানিয়েছে। আর একটা বিষয় যে কক্সবাজারের কিন্তু এখন একটু আগে রোদ উঠেছে কিন্তু সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি ছিল এবং ভারী বৃষ্টিও ছিল এবং আজকে এবং আগামীকাল পরশু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিশুরা এবং পাহাড়ে যারা বসবাস করে রোগী এবং তাদের জন্য একটি সমস্যা হয়েছে এবং গবাদি পশু, চিংড়ি এবং লবণঘাটের যে ক্ষতি হচ্ছে এবং বিশেষ করে দ্বীপবাসী যারা সেন্ট মার্টিনের যে অধিবাসী রয়েছেন কুতুবদিয়া এবং শাহপুরের দ্বীপে যে লোকজনের তাদের খাবার সংকট রয়েছে এবং তাদের মধ্যে যেই যাতায়াত বন্ধ রয়েছে এবং আবহাওয়া ভালো হলে বলে নৌবাহিনী এবং বিডিআর আমাদের যেটা কোস্টগার্ড জানিয়েছে তাদের পর্যাপ্ত খাবার এবং চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা শুকনো খাবার এবং বিভিন্ন ধরনের জেলা প্রশাসন প্রস্তুতি রয়েছে এবং তারা সেটি প্রস্তুতি রেখেছে এবং আগামীতে যাতে এই বেড়িবাঁধগুলো আরও উন্নত মানের হয় এবং বিচ এরিয়াতে যেন সৌন্দর্য বর্ধন করে এই বাঁধগুলো নির্মাণ করা হয় সেটার জোর দাবি জানিয়েছে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ বুবলি। ছোটন সাহা এবং আব্দুর রহমান, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা ও আব্দুর রহমান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে নৌকা ডুবে 3 কিশোর নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকালে 5 বন্ধু ছোট্ট নৌকায় মকস বিলে ঘুরতে যায়, কিন্তু তীব্র বাতাস ও ঢেউয়ের কারণে বিকেল 4:30টার দিকে নৌকাটি উল্টে যায়। এতে 2 বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছালেও বাকি 3 জন পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও তাদের খুঁজে না পেয়ে দমকল বাহিনীকে জানায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস রাত 8টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েও কোনো সন্ধান পায়নি এবং ডুবুরি দলের সঙ্গে অভিযান অব্যাহত রাখেন। পুলিশ জানান নিখোঁজ 3 কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে। বাজারের কথা ছুরিচালা খাগড়াছড়িতে 2 সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় 4 জন নিহত হয়েছে। শুক্রবার রাতে জেলার দীঘিনালার দুর্গম নারায়ণছড়ি এলাকায়
ইউপিডিএফ ও জেএসএস এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই হত্যাকাণ্ড হয়। পরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, আঞ্চলিক সংগঠন দুটির আধিপত্যকে কেন্দ্র করে এই সংঘর্ষ। এলাকায় অত্যন্ত দুর্গম, সেখানে পৌঁছানো সম্ভব নয়। এখন পর্যন্ত তারা মুখোমুখি অবস্থানে আছে বলেও তিনি জানান। চারজন নিহত। ও, এটা কি দুর্গম এরিয়া না ভাইয়া? জি, খুবই দুর্গম এরিয়া, খুবই রিমোট এরিয়া। সেখানে ওটা আঞ্চলিক সংগঠন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা ঘটনা ঘটেছে। আপনারা স্পটে যেতে পারছেন না কেন? আমরা সেখানে দুর্গম এরিয়া এবং দুই পক্ষ এখনো মুখোমুখি অবস্থানে, যে কোনো সময় আবারও লাগতে পারে। ধন্যবাদ। খাগড়াছড়িতে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় 4 জন নিহত হয়েছে। এই বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং সেই সাথে জানাবেন যে গোলাগুলির ঘটনা এখনো কি চলছে কিনা। জানি একটি বলি যে ঘটনাস্থলটি বলা হচ্ছে নারায়ণছড়ি, এটি মূলত সীমান্তবর্তী একটি এলাকা। আমরা যতটুকু জেনেছি নারায়ণছড়ি বিওপি থেকে 3 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সিন্ধু কারবারের ঘটনা হয়েছে। মূলত গতকাল রাত 8টা নাগাদ ইউনাইটেড পিপলস মূলদল এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি শত্রু গ্রুপ দুটির মধ্যে মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বলে আমরা তবে বিষয়টি সদর নিশ্চিত তাদের প্রাথমিক সূত্রে গোলাগুলি নিশ্চিত হলো। সেখানে আসলে তারা আমাদেরকে নিশ্চিত করছেন না। তারা বলছেন, তারা শুনেছেন যে হয়তো 3 থেকে 4 জন মারা যেতে পারে। আর এই বিষয়ে ডেমোক্রেটিক ফ্রন্ট যে সাথে আমি কথা বলেছি, তবে তিনি এই বিষয়টি অসত্য বলেছেন। তিনি বলছেন তেমন ঘটনা সেখানে ঘটেনি। তবে পুলিশ বলেছেন যে ঘটনাস্থলটি এতটা দুর্গম, সেখানে আসলে যাওয়া কিংবা সার্বিক পরিস্থিতি দেখানো আসলে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আঞ্চলিক দলগুলোর মধ্যে চলে আসছিল আধিপত্যকে বিস্তার করতে, এটি তারই অংশ করছেন বেশ কয়েকটি সূত্র। তারপর এই ছিল নারায়ণছড়ির ঘটনার সর্বশেষ ছবি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অপু। লাখো মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভুগছে চরম জনবল সংকট ও অব্যবস্থাপনায়। মাত্র 2 জন চিকিৎসক, নেই পর্যাপ্ত নার্স, আয়া কিংবা ওয়ার্ড বয়, নেই পর্যাপ্ত ওষুধ কিংবা ডায়াগনস্টিক সুবিধাও। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 31 শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হয় 2006 সালে। এখানে চিকিৎসকের অনুমোদিত 10টি পদ থাকলেও বাস্তবে কর্মরত আছেন মাত্র 2 জন। চিকিৎসক সংকট এতটাই তীব্র যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নিজেই রাত জেগে রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন ইনডোর ও আউটডোরে গড়ে 300 রোগী আসেন সেবা নিতে। 2 জন মেডিকেল অফিসার রয়েছে, যাদের দিয়ে এই হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ এই টোটাল সেক্টরটা চালাতে হচ্ছে, যা খুবই কষ্টকর। ঔষধের ঘাটতি, অপরিচ্ছন্ন পরিবেশ, শিশুদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার না থাকা, সব মিলে চরম দুর্ভোগ পোহাতে হয় এখানে সেবা নিতে আসা রোগীদের। আমরা এই হাসপাতালে আসছি, হাসপাতালে তো শিশু ডাক্তার নাই। আমাদের অসুবিধা হচ্ছে নানা, কারণ এখানে হসপিটালে যে প্রয়োজন ডক্টর থাকা দরকার সেটা নাই। আমাদের সমস্যা হলো, এক হলো নোংরা পরিবেশ, এরকম পরিবেশ কম আছে বাংলাদেশে। দ্বিতীয়ত ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এরকম মানে পরিবেশ বান্ধব না। কর্মরত নার্স, আয়া, বাবুর্চি, ওয়ার্ড বয় সংকটে রোগীদের সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের পরিবেশেরও নাজুক অবস্থা। অনেক সময় হয়তো বেশি রোগীর ভিড়ে একটু হয়তো একটা টিকিট আমার হাতে আসলো,
উনি একজন ডাইকে গেল, আমার 2 মিনিট দেরি হইলো, এই। তাছাড়া আপ্রাণ চেষ্টা করি যাতে রোগীদের ভালো সেবা দিতে পারি। মন্ত্রণালয় দ্রুত পদায়ন ও নিয়োগের ব্যবস্থা নিলে পরিস্থিতি উন্নত হবে বলে মনে করছেন সিভিল সার্জন। এত বড় একটি উপজেলা এবং সেখানে স্বাস্থ্যসেবা ডাক্তার যারা আছেন, স্বাস্থ্য ডাক্তারের সংকটটাকে আমরা ফোকাস করেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আমাদের এখানে ডাক্তার কিছু পদায়ন করে এবং যাতে স্বাস্থ্যসেবাকে আমরা আর একটু উন্নত করতে পারি। স্বাস্থ্য খাতে সরকার বরাদ্দ দিলেও মাঠ পর্যায়ে সংকট কাটেনি। ইন্দোরকানের 31 শয্যার এই হাসপাতালের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও সহায়ক কর্মচারী নিয়োগ এখন স্থানীয় জনগণের একমাত্র দাবি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।